গাছের ওপর শক্তপোক্ত বাঁশের বাড়ি বানানো হয়েছে। এইরকম বেশ কয়েকটা বাঁশের বাড়ি বানিয়ে দুই বোন মিলে রীতিমতো একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলেছে। স্বর্ণজলপরী জাদু করে আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি করে। এদিকে দেখা যায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গোটা গ্রাম একেবারে বন্যায় ভেসে গেছে। ভাই শ্যামল, এই মেঘ ভাঙা বৃষ্টি কি আর থামবে না রে? টানা 4 দিন ধরে একইভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। এমন ভয়ানক বৃষ্টি এর আগে কখনো যে এই গ্রামে দেখিনি। এবার তো আমারও ভয় করছে রে। এরকম বৃষ্টি চলতে থাকলে নদীর বাঁধ ভেঙে গ্রামে বন্যা দেখা দেবে। চল আমরা এবার নদীর পাড়টা দেখে আসি। এই কথা বলে রবিন আর শ্যামল নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে নদীর তাণ্ডব দেখে তারা ভয় পেয়ে যায়। এ কি রে, নদীর জল যে একেবারে উতাল পাতাল করছে। মনে হচ্ছে এক্ষুনি বাঁধ ভাঙবে। হ্যাঁ, আমাদের গ্রামবাসীকে এক্ষুনি সতর্ক করতে হবে, না হলে যে বড় সড় বিপদ হয়ে যাবে। চল তাড়াতাড়ি। এই কথা বলে তারা দৌড়তে দৌড়তে গ্রামের দিকে যায় আর গ্রামের বটতলায় গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। শোনো শোনো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে নদীর বাঁধ ভেঙে গ্রামে বন্যা দেখা দেবে। তখন অনেক বড় বিপদ হয়ে যাবে। তাদের ডাকাডাকিতে গ্রামের লোকজন বটতলায় বেরিয়ে আসে আর সব শুনে মালতী বলে, কি বলছো গো শ্যামল ঠাকুরপো? এই ভয়ানক বৃষ্টিতে আমরা ছেলে পুলে গরু বাছর নিয়ে কোথায় যাব? হায় হায়, এ আমাদের গ্রামের উপর কার অভিশাপ লাগলো? বাপের কালে তো এমন বৃষ্টি কখনো দেখিনি। ঠিক তখনই সেখানে আসে সন্ধ্যা আর তমালি। এরা হচ্ছে দুই বোন, যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা গ্রামের লোকেদের বলে, তোমাদের কোথাও যেতে হবে না এই গ্রাম ছেড়ে, তোমরা শুধু আমাদের সাথে এসো। কেন রে, তোরা আবার আমাদের কোথায় নিয়ে যাবি? তোদের বাড়ি তো এই গ্রামের সব থেকে নিচু জায়গায়। গ্রামে বন্যা এলে তোদের বাড়ি তো আগে ডুববে। তোমরা এসোই না আমাদের সাথে, কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর সন্ধ্যা আর তমালির পিছু পিছু গ্রামবাসীরা গ্রামের পাশে জঙ্গলের দিকে যায়। আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখে গাছের ওপর শক্তপোক্ত বাঁশের বাড়ি বানানো হয়েছে। এইরকম বেশ কয়েকটা বাঁশের বাড়ি বানিয়ে দুই বোন মিলে রীতিমতো একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলেছে। আর একটি গাছবাড়ি থেকে অপর গাছবাড়িতে যাওয়ার জন্য তারা দড়ি আর গাছের ডালপালা দিয়ে সেতুও বানিয়েছে। ও বাবা, এই দুই মেয়ে মিলে তো একেবারে গাছের উপর একটা আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে। সুভাষ, তোর দুই মেয়ে তো খুব বুদ্ধিমতী রে। আগত বন্যার কথা ভেবে কেমন গ্রামের মানুষকে রক্ষা করার ব্যবস্থা করেছে। এরপর সন্ধ্যা আর তমালি মই বেয়ে গাছবাড়ির উপরে উঠে যায় আর বলে, এবার তোমরা আস্তে আস্তে এই মই বেয়ে উপরে উঠে এসো। এরপর গ্রামের লোকজন একে একে ওই গাছ বাড়ির উপরে উঠে আসে আর সবাই নিজেদের নিজেদের জায়গায় বসে পড়ে। আর কোনো চিন্তা নেই, এখন তোমরা সবাই নিরাপদ। কিন্তু মনে রেখো, আজ গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমরাই দায়ী। দীর্ঘদিন ধরে আমাদের করা ভুলের কারণে আজ এই অবস্থা। তখন মালতী তাদের কাছে উঠে এসে বলে, আমাকে ক্ষমা করে দে তোরা। সেদিন তোদের অনেক ছোট বড় কথা বলেছিলাম, তোদের কোনো কথা শুনিনি। আর আজ তোদের জন্যই এই ভয়ঙ্কর বৃষ্টির দিনে আমরা মাথার উপর একটা নিরাপদ আশ্রয় পেয়েছি। সেদিন যদি তোদের কথা শুনতাম। মালতী কাকি, ও মালতী কাকি, তুমি এমন বালতি ভর্তি ময়লা নদীর জলে ফেললে কেন? তা ময়লাগুলো কোথায় ফেলবো শুনি? তাই বলে নদীতে ফেলবে? দেখতে পাচ্ছ না এতে নদীর জল দূষিত হচ্ছে। আমাদের গ্রামের একমাত্র ভরসা এই নদী। গ্রামের সব লোক এই নদীর জল ব্যবহার করে। বুঝতে পারছো না এতে যে আমাদেরই ক্ষতি হচ্ছে?
চুপ কর তো তোরা, বেশি জ্ঞান দিস না। দুপাতা পড়াশোনা করেছিস বলে এখন তোরা আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? গ্রামের সব লোকেরা যা করে আমিও তাই করেছি। এখন সর দিকিনি, আমার অনেক কাজ আছে। এই কথা বলে মালতী সেখান থেকে চলে যায়। আর এই সব ঘটনা নদী থেকে দেখে এক স্বর্ণ জলপরী। সব কিছু দেখে সে আবার নদীতে ডুব দেয়। এদিকে দেখা যায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গোটা গ্রাম একেবারে বন্যায় ভেসে গেছে। তখন রবিন আর শ্যামল সন্ধ্যা আর তমালির কাছে এসে বলে, আমাদের ক্ষমা করে দে মা, বুঝতে পারছি আজ এই পরিস্থিতির জন্য আমরা কতটা দায়ী। সেদিন তো তোরা আমাদেরকেও বুঝিয়েছিলিস। এই, তোরা তাড়াতাড়ি হাত চালা, আজকের মধ্যেই এই পুকুরটা বুঝিয়ে ফেলতে হবে। এ কি করছো রবিন কাকা? এই এত বড় পুকুরটা এইভাবে মাটি ফেলে তুমি বুঝিয়ে ফেলছো কেন? আরে এই পুকুরে তো সারা বছর তেমন জলই থাকে না, মাছও চাষ করতে পারি না। তার থেকে এই জায়গাটা মাটি ফেলে বুঝিয়ে আমি বিক্রি করে দেব, আর লোক এখানে বাড়ি করে থাকবে। আর ভাবছি আমার জমির পাশের পুকুরটাও বুঝিয়ে দেব। কিন্তু বৃষ্টির সময় সারা গ্রামের জল এসে এই পুকুরে জমে, আর এই পুকুরটার জন্য গ্রামে কোথাও জল জমে না। এইভাবে সব পুকুর বুঝিয়ে দিতে থাকলে তো গ্রামে একদিন বন্যা দেখা দেবে। আরে তুই চুপ কর তো। আজ পর্যন্ত এই গ্রামে কখনো বন্যা দেখা দিয়েছে যে এখন বন্যা দেখা দেবে? তুই যা তো, তোর কাজে যা, আমাকে আমার কাজ করতে দে। আর শ্যামল বেশ কিছু কাঠুরে দিয়ে নদীর পাড়ের সমস্ত গাছ কাটতে থাকে। তারপর একদিন নদীর বাঁধ কেটে তার চাষের জমিতে জল আনার ব্যবস্থা করে। শ্যামল কাকা, এগুলো তুমি কি করছো? সেদিন নদীর বাঁধের সমস্ত গাছ কেটে ফেললে, আজ নদীর বাঁধ কেটে নিজের জমিতে জল নিয়ে আসছো। প্রবল বর্ষার কারণে বন্যা দেখা দিলে যে বাঁধ ভেঙে যাবে। আজ পর্যন্ত কখনো এই গ্রামে কি অমন বৃষ্টি হয়েছে যে বন্যা দেখা দেবে? আর তুই অত চিন্তা করিস না তো, যা তুই কলেজে যা, আমাকে আমার কাজ করতে দে। এরপর তমালি সেখান থেকে চলে আসে। সন্ধ্যা আর তমালি একে অপরের দেখা সমস্ত কাণ্ড দুজন দুজনকে খুলে বলে। বোন, এইভাবে চলতে থাকলে তুই দেখিস একদিন আমাদের গ্রামটা বন্যায় ভেসে যাবে। হ্যাঁ রে দিদি, তাই তো ভাবছি। কিন্তু তখন এই গ্রামের লোকগুলো কোথায় আশ্রয় নেবে বলতো? এর উপায় আমাদেরকেই ভেবে বার করতে হবে। কোনো উঁচু জায়গায় আমাদের একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে। কিন্তু গ্রামে এমন উঁচু জায়গা কোথায় আছে? গাছ, হ্যাঁ হ্যাঁ গাছ। আচ্ছা দিদি, পাখিরা যেভাবে গাছে বাসা বেঁধে থাকে, আমরা গাছের উপর ওই রকম বাড়ি বানাতে পারি না? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। চল, আর দেরি করাটা ঠিক হবে না, আমরা আমাদের কাজে লেগে পড়ি। এরপর সন্ধ্যা আর তমালি দুই বোন মিলে গ্রামের পাশে ওই জঙ্গলে বাঁশ, দড়ি, গাছের ডাল, পাতা সব কিছু দিয়ে বাড়ি বানাতে শুরু করে। বেশ কিছুদিন কঠোর পরিশ্রমের পর তারা গাছের ওপর বেশ কয়েকটা বাঁশের বাড়ি তৈরি করে ফেলে। আর এদিকে গ্রামের লোক একইভাবে প্রকৃতির অনিষ্ট করতে থাকে। আর এই সব দেখে স্বর্ণজলপরী অনেক দিন ধরে এই গ্রামবাসীদের অন্যায় আমি সহ্য করে যাচ্ছি। যেই নদীর জল ওদের একমাত্র সম্বল, দিনের পর দিন তাকে নোংরা করে যাচ্ছে, নির্বিকারে গাছ কাটছে। এতে নদীর জল প্রখর সূর্যের তাপে গরম হয়ে যাচ্ছে। তবুও এরা এদের ভুল বুঝতে পারছে না। এবার আমাকে এদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই কথা বলে স্বর্ণজলপরী জাদু করে আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি করে। আর তার থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আর একটানা বৃষ্টি হতে হতে আজ এই অবস্থা। ঠিক তখনই এদিকে দেখা যায় গ্রামের আরও বেশ কিছু লোক একটি বাঁশের ভেলায় করে সেই গাছবাড়ির দিকে এগিয়ে আসছে। সন্ধ্যা, তমালি, আমাদেরকেও তোদের এই গাছ ঘরে একটু আশ্রয় দে মা। এই প্রবল বন্যায় যে আমাদের ঘর বাড়ি একেবারে ভেসে গেছে। হ্যাঁ হ্যাঁ খোকন কাকা, তোমরাও উঠে এসো। কিন্তু এই গাছবাড়িটা তো একেবারে ভর্তি হয়ে গেছে। তোমরা এই সেতু ধরে পাশের বাড়িতে চলে যাও। গ্রামের বাকি লোক সেই ঝুলন্ত ব্রিজ ধরে পাশের গাছবাড়িতে চলে যায়। এইভাবেই সারাদিন কেটে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে।
সারা দিন আমরা এই গাছ বাড়িতে রয়েছি, এবার যে সবার খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে যে কোনো খাবার দাবার নেই। এই গ্রামের মন্দিরে তো ফল মূল চিঁড়ে মুরগি বাতাসা সমস্ত কিছু রয়েছে। শ্যামল কাকা, রবিন কাকা, তোমরা বরং ওই বাঁশের ভেলা নিয়ে মন্দির থেকে ওই খাবারগুলো নিয়ে এসো। তারপর গ্রামের কয়েকজন মিলে বাঁশের ভেলা নিয়ে মন্দির থেকে খাবারগুলো নিয়ে আসে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আশা করছি এই গ্রামের লোক এবার নিজেদের ভুল বুঝতে পারবে। এবার আমি বৃষ্টি বন্ধ করে দিই। যদি আবারও দেখি এরা প্রকৃতির এমন অনিষ্ট করছে, তাহলে এরপর আরও কঠোর শাস্তি পাবে। এরপর স্বর্ণ জলপরি জাদু করে বৃষ্টি থামিয়ে দেয়, আর কিছুদিনের মধ্যে বন্যার সমস্ত জল নেমে যায়। এরপর থেকে সেই গ্রামের লোক আর কোনো দিন ভুল করেনি। তারা আরও বেশি বেশি করে গাছ লাগিয়েছে, নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থভাবে জীবন শুরু করেছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ছাদিয়া, রুদ্রনীল, নির্মলা, বিশ্বনাথ, চাঁদ, আশিক, ইভান, মিথিলা, ফিরদৌসি, সঞ্জিত, মহিম, নিহাদ, আয়শা, সোহানা, তাহাসিন। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।